দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে শুরু করি আমরা আস্তে আস্তে। আচ্ছা, আগের দিনের ক্লাসের মানে পিডিএফ ভিডিওটা দেওয়া হয়নি না এখনো? পরশু পরশুদিন ক্লাসেরটা? পরশুদিনের ক্লাসেরটা তো পিডিএফ ভিডিও দেওয়া হয়নি নাকি? না। হুম, হুম, হুম। ঠিক আছে, মানে লেকচার 4টা আমরা পরশুদিন নিয়েছিলাম। আজকে আইনিক ইকুইলিব্রিয়ামের মোটামুটি ভাবে লাস্ট ক্লাস, তারপরে একদিন হয়তো কোশ্চেন অ্যান্সার এসব করাবো। দেখো, আমরা যা যা আলোচনা করেছি আর কি অলরেডি, আমি লাস্ট 3টে লেকচারে যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সেইটা একটুখানি জাস্ট প্রথমে সামারাইজ করে নেওয়া দরকার। কারণ আমরা যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ নিয়ে কথাবার্তা বলবো, তবে সেটা ঠিক ঠিক করে বোঝা যাবে। তাহলে প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি, পিএইচ and its expression for different solutions. pH and its expression for different solutions। হ্যাঁ, তাহলে বিভিন্ন ক্ষেত্রে তোমার কিভাবে পিএইচ ক্যালকুলেট করবে, সেইটা নিয়ে আলোচনা করা হয়েছিল। একটা স্ট্রং অ্যাসিড সে যখন কনসেন্ট্রেটেড ডাইলিউট তখন, যখন ভীষণ ডাইলিউট তখন, একটা উইক অ্যাসিড সে যখন কনসেন্ট্রেটেড ডাইলিউট তখন। হ্যাঁ, এবারে উইক বেস হতে পারে সেটা, স্ট্রং বেস হতে পারে। তাদের সব ক্ষেত্রে পিএইচ তার এক্সপ্রেশন গুলো কেমন করে বের করতে হয় সেই সব নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। এটা একটা প্রথম কাজ ছিল। আচ্ছা, তারপরে সল্ট হাইড্রোলিসিস করে সল্ট হাইড্রোলিসিস সেখান থেকে এক্সপ্রেশনস অফ পিএইচ, মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে সল্ট তো হাইড্রোলাইজ হয় না, কিন্তু স্ট্রং অ্যাসিড উইক বেস বা উইক অ্যাসিড স্ট্রং বেস বা উইক অ্যাসিড উইক বেস, তাদের সল্ট হাইড্রোলিসিস করার পরে যে পিএইচ এর এক্সপ্রেশন গুলো বেরোয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা আর কি আলোচনা করেছি আমরা? আগের দিনে আমরা বাফার নিয়ে কথাবার্তা বলেছি। বাফার, বাফার ক্যাপাসিটি, এই নিয়ে কথাবার্তা হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো কথাবার্তা, এবং শেষটা করেছিলাম আমরা কিছু অ্যাসিড বেস ইন্ডিকেটর। হ্যাঁ, সেইটা দিয়ে আমরা বেসিক্যালি শেষ করেছিলাম। অ্যাসিড বেস ইন্ডিকেটর দিয়ে আমরা গল্পটাকে শেষ করেছিলাম। আচ্ছা, আজকে আমরা এই যে রেজাল্ট গুলো এখানে পেয়েছি সেইগুলো সব কাজে লাগবে আর কি। হ্যাঁ, আমি আর রেজাল্ট গুলোকে সামারাইজ করে দিলাম না, এগুলো তোমার কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করতে চাইবো, what we want to discuss today, তাতে মূল আলোচনাটা হবে হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন নিয়ে কথাবার্তা হবে। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, হুম সেই অ্যাসিড বেস নিউট্রালাইজেশন নিয়ে কথাবার্তা বলতে গিয়ে তার যে বিভিন্ন অ্যাসপেক্টস গুলো হয় আর কি, মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড উইক বেস, তার যে বিভিন্ন রকম তোমার পিএইচমেট্রিক টাইট্রেশন কার্ভ যেগুলো আর কি, সেগুলো একটুখানি আলোচনা করতে হবে।
যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভটাকে নিয়ে আমাদের মূলত কথাবার্তা বলতে হবে, এবং অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ করে সেইখান থেকে তোমার দেখবে কোন মানে মানে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন তার জন্য যে যে মেন ইকুয়েশন, এই যে V1S1 সমান V2S2, এই ইকুয়েশনটা নিয়ে কিছু কথাবার্তা বলা। তারপরে তোমার পিএইচ মেট্রিক, টাইট্রেশন কার্ভস নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। পিএইচ মেট্রিক, টাইট্রেশন কার্ভস, এটাকে নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। তারপরে তোমার এর সাথে চয়েস অফ ইন্ডিকেটর, এটা কিরকম ভাবে রিলেটেড সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এই মূলত এই জায়গাগুলো আর কি, এই জায়গাগুলোকে করতে হবে। অ্যাসিড বেস নিউট্রিফিকেশন, মানে অ্যাসিড বেস নিউট্রিফিকেশন কিন্তু মানে বিভিন্ন কেসে আর কি, মানে এমন না যে শুধুমাত্র স্ট্রং অ্যাসিড এরকম নয়। স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড উইক বেস, প্রত্যেকটা ক্ষেত্রে এই V1S1 সমান V2S2 এটাকে মেজর ইকুয়েশন যেটা আর কি, সেইটাকে মাথায় রাখা। আর পিএইচ মেট্রিক টাইট্রেশন কার্ভ গুলো যখন তুমি আঁকবে, তখন বিভিন্ন রিজিয়ানে কোন ফর্মুলা ব্যবহার করে তুমি অ্যাকচুয়ালি পিএইচটাকে ক্যালকুলেট করছো আর কি। এক্সপেরিমেন্টালি তো পিএইচ মেট্রিক টাইট্রেশন কার্ভ তুমি একটু পাচ্ছেই, কিন্তু সেটাকে তুমি যদি এক্সপ্লেন করতে চাও তাহলে কোন জায়গাটায় কোন ফর্মুলা ব্যবহার করে অ্যাকচুয়ালি পিএইচ গুলো বের করতে হবে সেটা তুমি দেখতে পাবে, এবং সেইখান থেকে চয়েস অফ ইন্ডিকেটরটা তুমি পাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবারে এইখানে এই এই জায়গাটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে যে জিনিসটা একটুখানি বলে নিই, সেটা খুব ইম্পর্টেন্ট। যে আগের দিনে আমি যখন ধরো আগে আগে আগের দিনে যখন আমি লাস্টে ইন্ডিকেটর কথাটা বলেছিলাম, সেই ইন্ডিকেটরের জায়গাটা একটুখানি বলি। যে ইকুইভ্যালেন্ট পয়েন্টে পিএইচ যেটা, সেটা যে বিভিন্ন কেসে, যেটা আমি আগে উল্লেখ করেছি আর কি, ইকুইভ্যালেন্ট পয়েন্টে পিএইচটা তোমার হতে হবে কত, যে ইন্ডিকেটরটা ব্যবহার করছো তার ইন্ডিকেটর কনস্ট্যান্ট যদি পিকে আইএন হয়, তাহলে পিকে আইএন প্লাস মাইনাস 1 এরকম একটা হতে হবে। সেই মতো করে এই যেখানে বলেছি না চয়েস অফ ইন্ডিকেটর, চয়েস অফ ইন্ডিকেটরটা কিন্তু সেই রেসপেক্টে ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এইগুলোতে যাওয়ার আগে একটা ডিসকাশন আমাদের বাকি রয়ে গেছে দেখলাম, সেই জন্য আমি এখানে দুটো স্লাইড এক্সট্রা জুড়ে নিলাম। সেটা হচ্ছে যে বাফার তুমি কি করে বানাবে তার একটা পার্টিকুলার সিচুয়েশন আর কি। ধরো তোমার প্রিপারেশন অফ বাফার, প্রিপারেশন অফ বাফার। আচ্ছা, যেটা হচ্ছে যে একটা অ্যাসিডিক বাফার ল্যাবরেটরিতে তোমাকে বের করতে হয়। অ্যাসিডিক বাফার মানে বেসিক্যালি তোমার যে অ্যাসিডিক বাফারটা বানায় অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের যে বাফারটা, এই যে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের বাফার, হ্যাঁ, এই বাফারটা কি করে বানাতে হবে সেইটা একটুখানি তোমাকে প্রথম দেখতে হবে। আচ্ছা দেখো, এটা মানে একদম মানে আমাদের সময় বিএসসি ফার্স্ট ইয়ারও করতে হতো, আবার বিএসসি থার্ড ইয়ারও করতে হতো প্র্যাকটিক্যালে। বিএসসি ফার্স্ট ইয়ারে যেটা করতে হতো সেটা হচ্ছে কালার ম্যাচিং, জাস্ট চোখে দেখে সেই পিকেআইএন ইন্ডিকেটর ব্যবহার করে, ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর ব্যবহার করে। আর পরে যখন তুমি করবে কলোরোমেট্রিক্যালি বা স্পেকট্রোফটোমেট্রিক্যালি, সেখানেও তোমার কিন্তু এই এই পার্টিকুলার সেট অফ বাফার্সগুলোই কিন্তু তোমাকে বানাতে হচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে বাফার তুমি বানাচ্ছ ধরো, যেটা করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আমি বলি, যে আমি স্টেপ বাই স্টেপ তোমায় বলছি যে তুমি অ্যাকচুয়ালি কি করো। প্রথমে যেটা হচ্ছে যে বাফার যখন আমি করব না, তখন এই অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডের মিশিয়ে তো আমি অ্যাকচুয়ালি বাফারটা বানাবো। আর সোডিয়াম অ্যাসিডের আগে থেকে বানিয়ে নেওয়া দরকার নাই, সেটা ইনসুটি বানানো যেতে পারে। যদি তুমি অ্যাসিটিক অ্যাসিড এবং এনওইচ বানিয়ে নিতে পারো, তাহলে তোমাকে যেটা আলটিমেটলি করতে হবে সেটা হচ্ছে এই যে তোমাকে আমি জাস্ট যদি এইভাবে বলি, তোমাকে মূল মানে আমি কতগুলো স্টেপসের পরে তোমাকে প্রথমে যেটা করতে হচ্ছে 1 2 3, হ্যাঁ ধরো
প্রিপারেশন অফ 100 ml এক্সাক্ট ধরো 0.4 নর্মাল অ্যাসিটিক সলিউশন বানাতে হয়। আর প্রিপারেশন অফ 100 ml এক্সাক্ট 0.4 নর্মাল NH সলিউশন বানাতে হবে। এই দুটো তোমাকে বানাতে হবে। আচ্ছা, এবারে অ্যাসিটিক অ্যাসিড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আর NaOH তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমি যেটা বলছি দেখো, আমার অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট লাগবে। এবারে সোডিয়াম অ্যাসিটেট আগে থেকে বানিয়ে রাখার দরকার নেই, বা তুমি যদি আগে থেকে যদি বানিয়ে রাখতেও চাও তাহলে কিন্তু তোমার অ্যাসিটিক অ্যাসিড NaOH লাগবে। সেখানে অ্যাসিটিক অ্যাসিড এবং NaOH এক্সাক্ট স্ট্রেংথের, ধরো 0.4 নর্মাল, কোনো ইনস্ট্রাকশন 0.5 নর্মাল থাকে। তোমাকে এইগুলো বানিয়ে রাখতে হবে। তাহলে প্রিপারেশন অফ 100 ml এক্সাক্ট 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড আর প্রিপারেশন অফ 100 ml এক্সাক্ট 0.4 নর্মাল NaOH সলিউশন তোমাকে বানাতে হবে। আচ্ছা, এবারে অ্যাসিটিক অ্যাসিড এবং NaOH সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বলে তোমাকে কিছু করার নেই, তোমাকে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড ব্যবহার করতে হবে। তার জন্য প্রিপারেশন অফ ধরো 100 ml এক্সাক্ট মানে অফ দ্য অর্ডার অফ বেসিক্যালি 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড তুমি বানিয়ে দিলে। মানে এইরকম না বলে, মানে এই পরেরটার ক্ষেত্রে কেমন স্ট্রেংথটা আমার ইকুয়াল হওয়াটা খুব দরকার। মানে 0.4 যদি এটা করি ওটা 0.4 হওয়া দরকার, কিন্তু এক্ষেত্রে স্ট্রেংথটা তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে, কিন্তু সেটা 0.1ই হতে হবে সেরকম নয়। কিন্তু এটা বলা ভালো এইরকম ভাবে, প্রিপারেশন অফ 100 ml অফ দ্য অর্ডার অফ 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন বাই অ্যাকুরেট ওয়েইং। অ্যাকুরেট ওয়েইং এইটা তোমাকে করতে হবে। আচ্ছা, এবারে এই এক্সাক্ট স্ট্রেংথে 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড বা এক্সাক্ট 0.4 নর্মাল NaOH বানানোর জন্য তোমার দুটো টাইট্রেশন করতে হবে। তাহলে যেটা হচ্ছে টাইট্রেশন অফ দ্য অর্ডার অফ 0.5 নর্মাল NaOH সলিউশন বাই স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন ইউজিং ফেনলফথ্যালিন ইন্ডিকেটর। মানে তোমাকে এই যে 0.4 নর্মাল NaOH বানানোর জন্য প্রথমে 0.5 নর্মাল অর্ডারের একটা NaOH সলিউশন বানিয়ে নিতে হচ্ছে, তাকে তোমাকে অক্সালিক অ্যাসিড দিয়ে টাইট্রেট করতে হচ্ছে, এবং অবশ্যই যখন টাইট্রেটটা করবে তোমাকে ইউজিং ফেনলফথ্যালিন ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। ফেনলফথ্যালিন ইন্ডিকেটর এটা। আর ওই একই টাইট্রেশনটা করতে হবে অ্যাসিটিক অ্যাসিডকে। টাইট্রেশন অফ দ্য অর্ডার অফ 0.5 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড বাই already standard of the order of 0.5 normal NaOH সলিউশন। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে তোমাকে অক্সালিক অ্যাসিড বানাতে হলো এক্স্যাক্টলি ওজন করে, তারপর সেই তোমাকে 0.5 নর্মাল NaOH আইদার তুমি বানিয়ে নেবে, তাহলে সাপ্লাই করে দেওয়া থাকবে, বা 0.5 নর্মাল অর্ডারের অ্যাসিটিক অ্যাসিড তোমাকে আইদার বানিয়ে দেবে, নাহলে তোমাকে সাপ্লাই করা থাকবে। এবারে NaOHটাকে আমি স্ট্যান্ডার্ডাইজ করলাম অক্সালিক অ্যাসিড দিয়ে, সেই NaOHটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল, আবার সেই NaOH দিয়ে তুমি অ্যাসিটিক অ্যাসিডকে স্ট্যান্ডার্ডাইজ করলে। আচ্ছা, তারপরে যেটা করলে তুমি ওই অ্যাসিটিক অ্যাসিডটা এক্সাক্ট স্ট্রেংথের বানিয়ে নিলে 0.4 নর্মাল অর্ডারে, আর NaOH বানিয়ে নিলে তোমার 0.4 নর্মাল অর্ডারে। আচ্ছা, এখানে এই যে এক্সাক্ট স্ট্রেংথের বানানোর জন্য যে ফর্মুলাটা তোমাকে ব্যবহার করতে হচ্ছে সেটা তো সার্টেনলি হচ্ছে এই যে V1S1 ইকুয়াল টু V2S2। এইটা তোমার কাজে লাগবে মানে সব জায়গাতে, মানে এই যে চারটে জায়গাতেই না, এই চারটে জায়গাতেই কিন্তু V1S1 সমান V2S2 এই
তোমার কাজে লাগছে। মানে এটা বেসিক্যালি ধরো যদি ধরো এরকম যদি বলি যে V1টা হচ্ছে তোমার ধরো ভলিউম অফ অ্যাসিড হয়, S1টা হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড ইন নর্মালিটি, হ্যাঁ স্ট্রেংথটা কিন্তু নর্মালিটিতে হতে হবে। আর V2টা হচ্ছে ধরো ভলিউম অফ বেস, তাহলে S2টা বেরোবে তোমার স্ট্রেংথ অফ বেস ইন নর্মালিটি। হ্যাঁ, V1 হচ্ছে ভলিউম অফ অ্যাসিড, S1 হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড ইন নর্মালিটি, V2 হচ্ছে ভলিউম অফ বেস, S2 হচ্ছে স্ট্রেংথ অফ বেস ইন নর্মালিটি। এটা কিন্তু নর্মালিটিতে, হ্যাঁ, কারণ ওই যেটাকে বলে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের অ্যাসিডের সঙ্গে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের বেসের কিন্তু রিয়াকশন ঘটে। তাহলে সেটা তো হলোই। আর এখানে যখন তুমি এটা তো একটা হলো মানে যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন তুমি করবে, আর যখন তোমার ওই যে ধরো 0.5 নর্মাল অর্ডারের এনওইচ তুমি বানিয়েছো, সেখান থেকে যখন 0.4 নর্মাল এক্সাক্ট এনওইচ তোমাকে বানাতে হবে, সেখানেও কিন্তু এইটা অ্যাকচুয়ালি কাজে লাগাতে হবে। মানে বেসিক্যালি এই এখানে যেমন অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের জন্য আমি অ্যাসিড মানে V1S1 গুলো অ্যাসিডের জন্য বললাম, আর V2S2 গুলোর জন্য বেসের জন্য বললাম। কিন্তু যদি তোমাকে ধরো একটা স্ট্রেংথ থেকে অন্য একটা স্ট্রেংথে যেতে হয়, সেখানেও তুমি এক্সাক্টলি এইরকম ভাবে করবে। তাহলে V1টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, S1টা হচ্ছে ইনিশিয়াল স্ট্রেংথ, আর V2টা হচ্ছে ফাইনাল ভলিউম, S2 হচ্ছে ফাইনাল স্ট্রেংথ আর কি। হ্যাঁ, সেখান থেকে তুমি দেখো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমাকে যা যা করতে হবে আর কি। প্রথমে ধরো 0.5 NaOH কে অক্সালিক অ্যাসিড দিয়ে তুমি টাইট্রেট করলে, টাইট্রেট করার পর NaOH এর স্ট্রেংথ যখন তুমি বের করতে চাইছো, তখন এই ফর্মুলা কাজে লাগাবে। তারপরে NaOH দিয়ে যখন অ্যাসিটিক অ্যাসিডকে টাইট্রেট করছো, তখন অ্যাসিটিক অ্যাসিড স্ট্রেংথ বের করতে গেলে তুমি এই ফর্মুলা কাজে লাগাবে। তারপর যখন তোমাকে বললো যে এই ধরো 0.5 নর্মাল অর্ডারের যে অ্যাসিটিক অ্যাসিড সেটা অ্যাপ্রক্সিমেট স্ট্রেংথ, সেখান থেকে তুমি যখন 0.4 নর্মাল এক্সাক্ট অ্যাসিটিক অ্যাসিড তুমি বানাবে, সেখানে কি করতে হবে, ধরো 100 এর 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড বানাতে গেছি, তার মানে কি ফাইনালি এটা হতে হবে 100 ইন্টু 0.4। আচ্ছা, ইনিশিয়ালি আমার অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রেংথটা জানা ছিল, তাহলে কত ভলিউম লাগবে সেটাকে বের করে দিতে হবে, বাকিটা তোমাকে জল দিতে হবে। ঠিক আছে, তাহলে এক্সাক্ট ডাইলিউশন করে আর কি এই যে কাজটাকে করতে হচ্ছে, এইগুলো করতে হবে বাই এক্সাক্ট ডাইলিউশন, মানে জল দিয়ে তোমাকে ডাইলিউট করে এই কাজটাকে করতে হবে। এবং ওই জন্য 0.4 নর্মাল বানাতে গেলে স্টক যে এনওইচ বা অ্যাসিটিক অ্যাসিডটাকে নেবো না, সেটা 0.5 নর্মাল অর্ডারের নেব। ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই কাজটা তুমি বুঝতে পারলে। আচ্ছা, তারপরে একটা মেজর ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে তুমি একটা সেট বানাবে, যে সেটে ধরো এই মোটামুটি ভাবে খান 10 টেস্ট টিউব নেওয়া হয়, একটা টেবিল বানায়, ধরো এটা টেস্ট টিউব নাম্বার, এটা হলো। এবারে তোমাকে অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকটাতে 0.4 5 ml করে দিয়ে দিতে হয়। তাহলে এটা হচ্ছে 0.4 নর্মাল, অ্যাসিটিক অ্যাসিড, ভলিউম অফ 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড, এইটা ভলিউম অফ 0.4 নর্মাল NaOH, ভলিউম অফ ওয়াটার। এটা আমি ঠিক ঠিক প্রপোর্শনে মেশাবো। মেশানোর পরে তোমার টোটাল ভলিউম যাতে করে প্রত্যেকের ক্ষেত্রে 10 হয় আর কি, মানে এমন ভাবে করবো যাতে করে প্রত্যেকের ক্ষেত্রে টোটাল ভলিউম 10 হয়। হুম, এবার এইখান থেকে তুমি জাস্ট পিএইচটাকে বের করবে, পিএইচটা বের করবে। আচ্ছা, এখানে পিএইচটা আমি একটা কাজ করি, মানে পিএইচ এর অ্যাকচুয়ালি ভ্যালুগুলো দেওয়া থাকে। প্রথমে পিএইচটাকে পিএইচ ইউজিং হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন, আর পিএইচ ধরো এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, এটা তাহলে এই টেবিলটা তোমাকে বানাতে হচ্ছে। তাহলে দেখো আমি যদি পরপর পরপর করে করি জিনিসটা,
সোজা করে লাইন টানাই কঠিন। দুই, তিন, চার, পাঁচ, ছটা, সাত, আট, নয়, ধরো তোমার 10। আচ্ছা, প্রথমে তোমাকে মোটামুটি ইউনিফর্ম বোর্ডের যদি কালার ম্যাচিংটাকে করতে হয় না, তাহলে তোমার টেস্ট টিউবগুলো ইউনিফর্ম বোর্ডের হতে হয় আর কি। মানে কোনোটা মোটা কোনোটা সরু হলে অসুবিধা হয় বুঝতে, কালার ইন্টেন্সিটি বুঝতে তোমার অসুবিধা, কারণ চোখের আন্দাজে তুমি করবে তো। আর যখন তুমি যন্ত্রের সাহায্যে করবে কলোরিমিটার বা ইত্যাদি ব্যবহার করে, তখন টেস্ট টিউবগুলো ইউনিফর্ম বোর্ড হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার সেই টেস্ট টিউবগুলোকে তুমি জাস্ট করে নেবে, মানে ড্রাই করে নেবে, করে লেবেল করে নাও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, আর ধরো 10 নম্বর টেস্ট টিউব। আচ্ছা, 10 নম্বর টেস্ট টিউবে আমি যেটা নেব সেটা বেসিক্যালি আননোন আর কি, এটা ফর আননোন। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার যে বাফারটা নেবে সেটা হচ্ছে আননোনের জন্য। আচ্ছা, এবারে যেটা করতে হচ্ছে যে 0.4 নরমাল অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকটাতেই আমি 5 ml করে নিয়ে নেবো, এটা ml এ। প্রত্যেকটাতে 5 ml করে প্রথমে নিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে এই ভলিউমটা করার জন্য না তুমি যে যন্ত্রটা ব্যবহার করবে এক্স্যাক্টলি একই ব্যবহার করো। মানে আমি বলছি যে ভলিউমটাকে মাপার জন্য তুমি যদি বুলেট ব্যবহার করবে বলে করে বুলেট ব্যবহার করতে পারো, বা ক্যালিব্রেটেড পিপেট ব্যবহার করলে ক্যালিব্রেটেড পিপেট ব্যবহার করতে পারো। বুলেট বা পিপেট তুমি ব্যবহার করবে, কিন্তু যেটা ব্যবহার করবে এই 3টে ভলিউম মাপার জন্য হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ওই একই জিনিস তুমি ব্যবহার করবে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এনওইচ যেটা করবে তুমি, এনওইচটা তোমার ওই ধরো 0. প্রথমটা 5 ml নাও, বাকিটা তুমি জল দিয়ে দাও, যাতে করে টোটাল ভলিউমটা 10 হয়। এটা 1 নাও, এটা তাহলে 4 নিয়ে নাও। এটা 1.5 নাও, এটা 3.5 নাও। এটা 2.0 নাও, এটা 3.0 নাও। এটা 2.5 নাও, এটা 2.5 নাও। এটা 3.0 নাও, এটা 2.0 নাও। এটা 3.5 নাও, এটা 1.5 নাও। এটা 4.0 নাও, এটা হচ্ছে 1.0 নাও। এটা 4.5 নাও, এটা 0.5 নাও। এটা ঠিক আছে। আর এইটা যেটা করছে তোমার একটা আননোন টোটাল 10 ml তুমি নিচ্ছ, মানে এই যে এই পরেরটাই যেটা হচ্ছে যে এটা হচ্ছে ওভারঅল তুমি একটা 10 ml নিচ্ছ, মানে এখানে ওভারঅল ভলিউমটা 10 হচ্ছে, আর এটা হচ্ছে আননোনের জন্য আর কি। আননোনটাকে নিচ্ছ 10 ml, 10 ml আননোন তুমি নিচ্ছ। এবারে কি হচ্ছে যে এখানে যেটা করতে হয়, এই 10টা টেস্ট টিউব মানে যেটা কালার ম্যাচিং এ যেটা করতে হয়, 10টা টেস্ট টিউব আছে। হ্যাঁ, এদের এক্সপেরিমেন্টাল পিএইচ গুলো সব বলে দেওয়া আছে। এক্সপেরিমেন্টাল পিএইচ গুলো একটু বলে নিই। এটা 3.72, এটা হচ্ছে 4.05, এটা হচ্ছে 4.27, এটা 4.45, এটা 4.63, তারপর এটা হচ্ছে 4.80, 4.99, 5.23, 5.57। এগুলো যে এক্সপেরিমেন্টাল পিএইচ গুলো, এর টেবিলটা তোমার কিন্তু দেওয়া থাকবে। আর এবারে হ্যান্ডারসন ইকুয়েশন থেকে যদি তুমি বের করো, মানে হ্যান্ডারসন ইকুয়েশন থেকে যদি বের করো, তাহলে হ্যান্ডারসন ইকুয়েশন এখানে কিভাবে কাজে লাগছে একটু ওখানে বলে নিই। দেখো, তুমি জাস্ট হ্যান্ডারসন ইকুয়েশনটা বা হ্যান্ডারসন হেসেলবেগ ইকুয়েশনটা যদি তুমি দেখো, তাহলে পিএইচ এর ফর্মুলাটা কত? পিএইচ ইকুয়াল টু পিকে, এখানে অ্যাসিটিক অ্যাসিডের পিকে প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ
সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, তাই তো? কনসেন্ট্রেশন সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। আর এবারে এক্ষেত্রে এটা তো রেশিও দরকার তো। দেখো আমি তো অ্যাসিটিক অ্যাসিড 5 ml করে দিয়ে দিয়েছি। অ্যাসিটিক অ্যাসিড তো 5 ml করে প্রত্যেকটা দিয়েছি। এবার NaOH যতটা দেবো তার করসপন্ডিং ততটা সল্ট তৈরি হবে। তা তুমি দেখো যদি আমি লেটস সে অ্যাসিটিক অ্যাসিড এবং NaOH সেম স্ট্রেংথের নিই, অ্যাসিটিক অ্যাসিড যদি তোমার 5 ml নেওয়া হয় আর NaOH যদি তোমার 0.5 ml নেওয়া হয়, তাহলে 0.5 ml এর যে NaOH সে বেসিক্যালি সোডিয়াম অ্যাসিটেট তৈরি করে ফেলবে। আর বাকি যেটা 4.5 ml তোমার অ্যাসিটিক অ্যাসিড রয়ে যাবে। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে এক্ষেত্রে যেটা লাগবে তোমার ভলিউম অফ, মানে যতটা তুমি NaOH অ্যাড করছো, সল্ট যেটা তৈরি হবে তার কনসেন্ট্রেশনটা যতটা NaOH অ্যাড করছো তার সঙ্গে প্রপোর্শনাল হবে। আর অ্যাসিড কতটা হবে? অ্যাসিড প্রথমে 5 নিয়েছিলে, সেইখান থেকে তোমার যতখানি সল্ট তৈরি হয়ে গেল অর্থাৎ যতখানি NaOH দিচ্ছ সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাসিড হবে। তার মানে এই যে সল্টের কনসেন্ট্রেশন ইজ প্রপোর্শনাল টু ভলিউম অফ NaOH অ্যাডেড, আর অ্যাসিডের কনসেন্ট্রেশনটা হচ্ছে কতটা আনরিঅ্যাক্টেড অ্যাসিডিক অ্যাসিড রয়ে গেছে আর কি, সেটা 5 মাইনাস ভলিউম অফ NaOH তার সঙ্গে প্রপোর্শনাল। তার মানে পিএইচটা যখন হ্যান্ডারসন ইকুয়েশন থেকে ক্যালকুলেট করবে বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেট করবে। যেমন ধর প্রথম যে ডেটাটা, প্রথম ডেটাকে ক্যালকুলেট করতে গেলে তোমার পিএইচ ইকুয়াল টু পিকেএ হলো প্লাস লগ 10 বেস 0.5 ডিভাইডেড বাই 4.5। সেই মতো করে যদি তুমি করো তাহলে এই ভ্যালুগুলো যেটা বেরোবে এটা তুমি করে দেখবে, এটা 3.78 বেরোবে, এটা কষে দেখবে 4.14 বেরোবে, 4.37 বেরোবে, 4.56 বেরোবে, 4.74 বেরোবে, 4.91 বেরোবে, 5.11 বেরোবে, 5.34 বেরোবে আর 5.69 বেরোবে। এটা আচ্ছা, তুমি কিন্তু এই ডান দিকের রেজাল্ট এক্সপেরিমেন্টাল ডেটাটাকেই রিলাই করবে, এক্সপেরিমেন্টাল ডেটা তো সাপ্লাই করে দেবে। এবং দেখো থিওরিটিক্যাল রেজাল্ট এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কিন্তু সামান্য ডিফারেন্স আছে। এক্সপেরিমেন্টাল রেজাল্ট থিওরিটিক্যাল রেজাল্টগুলো থেকে একটু বেশি হচ্ছে, কারণ ওই যেটা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের এফেক্টটাকে তো আর হ্যান্ডারসন ইকুয়েশনে ধরা হচ্ছে না, কিন্তু এক্সপেরিমেন্টালি ওখানে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের এফেক্টটা থাকবে। তাহলে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের এফেক্টটাকে ইনপুট করলে এক রকমের, ইনপুট না করলে আরেক রকমের। তোমার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালটাকে নিয়ে তোমাকে করতে হবে। আচ্ছা, এবারে যেটা করতে হয় যে এই প্রত্যেকটা যে টেস্ট টিউবে তুমি একটা গিভেন ভলিউমের বা গিভেন ড্রপস অফ ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর তুমি ব্যবহার করছো। কোন ইন্ডিকেটর ব্যবহার করবে? না, ব্রোমোকেশাল গ্রিন। গ্রিন ইন্ডিকেটর এটা ব্যবহার করতে হয়। আর এবারে বাবা বিভিন্ন পিএইচ এ এই ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর বিভিন্ন কালারের সলিউশন তোমার দেবে। বিভিন্ন কালার মানে বিভিন্ন কালার ইন্টেন্সিটি রাখি। হ্যাঁ, ওটা হচ্ছে একটুখানি ব্লুইশ একটা কালারেশন তৈরি হয়। হ্যাঁ, পিওর অবস্থায় একটা রেডিশ, কিন্তু বেসিক মিডিয়াম যেহেতু হচ্ছে না, বেসিক মিডিয়ামে সরি অ্যাসিডিক মিডিয়ামে না ওটা আচ্ছা ব্লুইশ হয়ে যাবে, আর বেসিক মিডিয়ামে হলে ওটা হচ্ছে তোমার কিছুটা হালকা রেড ভাবটা থাকে আর কি। তাহলে এই ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর এবারে দেখবে এই যে 10টা সলিউশন যদি তুমি ইউনিফর্ম বলে নাও ডিপেন্ডিং অন দা তোমার পিএইচ, 10টা টেস্ট টিউবের কালার কিন্তু মানে কালার ইন্টেন্সিটিটা আলাদা। এবার আননোন তুমি ঠিক একই রকমের 10 ml নিয়ে সেখানেও তুমি ওই একই পরিমাণ ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর দাও, তুমি দেখবে যে ওই আননোন যে টেস্ট টিউবটা তার কালারটা এই যে 9টা টেস্ট টিউব বানানো হয়েছে তার যে কালারের সাথে ম্যাচ করবে তার করসপন্ডিং পিএইচটাই হচ্ছে ওই আননোন বাফার তার পিএইচ। তাহলে যে আননোন বাফারটা তার পিএইচ বের করছি কি করে? না, কালার ম্যাচিং করিয়ে। তাহলে আমি 10 ml ওই আননোন বাফারটা নিলাম ওই একই রকমের টেস্ট টিউবে, সেখানে আমি একই পরিমাণ ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর দিলাম। তাহলে আননোন বাফারের যে কালার ইন্টেন্সিটিটা সেটা বেসিক্যালি এইখানে যে 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে তার মধ্যে কোনটার সাথে মানে সবচেয়ে কাছাকাছি হচ্ছে, যেটা সবচেয়ে কাছাকাছি হবে বেসিক্যালি হচ্ছে সেটাই তোমার আননোন বাফারের পিএইচ এটা। আর এটাই তোমাকে এতে যদি করতে হয় মানে ক্যালোরিমিটারে যদি করতে হয়, ক্যালোরিমিটারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার জন্য তোমাকে অ্যাবজর্বেন্সটাকে মাপতে হয়। তারপরে বিভিন্ন রকমের প্লট টট আছে, সেই প্লটগুলো এখানে আমি আলোচনা করছি না এটা। তাহলে দেখো তাহলে বাফার কি করে বানাচ্ছ এবং হ্যান্ডারসন ইকুয়েশন থেকে এই পার্টিকুলার কেসে বাফারের যে পিএইচ গুলো তুমি কি ফর্মুলা দিয়ে বা কিভাবে বের করছো
সেটা আমরা বললাম, এবং এই যে করসপন্ডিং প্র্যাকটিক্যালটা দেখবে তোমাকে করতে হচ্ছে। আমি জানি না তোমাদের অলরেডি হয়ে গেছে কিনা, যদি না হয়ে যায় দেখবে ভবিষ্যতে করতে হবে। এই প্র্যাকটিক্যাল তোমাদের হয়ে গেছে কি? এই প্র্যাকটিক্যালটা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হুম, এটা হয়ে গেছে বলছি। আর কাদের হয়নি বলছো, কাদের? না একজন কেউ বললে? দেখ, এই প্র্যাকটিক্যালটা তোমাদের করতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে আসছি এবারে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন বা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ আর কি। সেটা তার আগে এক লাইন একটুখানি, একটা পেজ জুড়ে দিয়ে একটুখানি লিখে দিই না। দেখো, এবারে চলে এসো অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। অ্যাসিড বেস নিউট্রালাইজেশনে কি হচ্ছে? তোমার ধরো তুমি লেসে একটা অ্যাসিড নিয়েছো, সেখানে তুমি বেস অ্যাড করছো, বা একটা বেস নিয়েছো, সেখানে তুমি একটা অ্যাসিড অ্যাড করছো। এবারে নিউট্রালাইজেশনটা যখন হচ্ছে তখন ইকুইভ্যালেন্ট পরিমাণ অ্যাসিড ইকুইভ্যালেন্ট পরিমাণ বেসের সঙ্গে রিয়াক্ট করে তোমার বেসিক্যালি ইউজুয়ালি সল্ট এবং ওয়াটার তৈরি করে আর কি। সেই যে রিয়াকশনটা সেটা হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ অ্যাসিড combined না করে reacts with ultimately reaction reacts with equivalent amount of base to give salt and water। এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন তুমি করবে তখন কতগুলো জিনিস আছে। একটা হচ্ছে তুমি কোন অ্যাসিড ব্যবহার করছো। ধরো স্ট্রং অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের রিয়াকশন তুমি ভাবতে পারো, স্ট্রং অ্যাসিডের সঙ্গে উইক বেসের নিউট্রালাইজেশন তুমি ভাবতে পারো, উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, এটা তুমি ভাবতে পারো। ফাইনালি উইক অ্যাসিড ভার্সেস উইক বেস, এটা তুমি ভাবতে পারো। তাহলে স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস, উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, আর উইক অ্যাসিড ভার্সেস উইক বেস। এই চারটে পসিবল সিচুয়েশন তোমার হতে পারে। এটা যেমন ধরো তুমি HCl ভার্সেস NaOH টাইটেট করছো, তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস সেটা হচ্ছে। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মানে ধরো HCl ভার্সেস NaOH কনসিডার করছো, সেটা হতে পারে। আবার ধরো অ্যাসিটিক অ্যাসিড, সরি উইক অ্যাসিড, উইক বেস, সরি এটা ভুল হয়েছে, তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এরকম হতে পারে। আর অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস ধরো NaOH টাইটেট করছো, আবার হতে পারে তোমার অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তুমি অ্যাড করছো, ঠিক আছে? তাহলে অনেকগুলো পসিবল সিচুয়েশন তোমার হতে পারে। আচ্ছা, এবারে এক্ষেত্রে তোমার মানে কাউকে একজনকে তো সকাল কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নেব, আর উপর থেকে বুলেটে আমি কাউকে অ্যাড করব, ঠিক আছে? তাহলে এবারে ইকুইভ্যালেন্ট পয়েন্ট একটা কালার চেঞ্জ হবে।
কালার চেঞ্জের জন্য এর সঙ্গে যে জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকবে, তাহলে চয়েস অফ ইন্ডিকেটর, চয়েস অফ প্রপার ইন্ডিকেটর এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। পুরো জিনিসটা ভিজুয়ালি করছি, যন্ত্র দিয়ে করছি না। যখন পরে পিএইচ মিটার দিয়ে আমি করব, সেটা আমি ওই যেটা রেডক্সের ক্ষেত্রে পড়াবো, পিএইচ মিটার দিয়ে যদি আমি পিএইচ মেট্রিক টাইট্রেশনটাকে করি, সেখানে কিন্তু কোনো ইন্ডিকেটরের দরকার পড়ে না। কারণ আলটিমেটলি পিএইচ ভার্সেস ড্রপস অফ এনওইচ প্লট করে সেখানে জাম্প হচ্ছে, সেখান থেকে তুমি ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে বের করতে পারবে। কিন্তু ভিজুয়ালি যদি তোমাকে করতে হয়, তাহলে একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। চয়েস অফ প্রপার ইন্ডিকেটর সেটা তোমার দরকার। তাহলে এবারে এই ইন্ডিকেটরটা কি করবে, যে ইন্ডিকেটর indicates the equivalent point by changing its color, এটা। এবং সেখান থেকে যদি তোমাকে স্ট্রেংথ বের করতে হয়, ধরো আমি এইভাবে করছি, মানে ভি ফর অ্যাসিড ইন্টু স্ট্রেংথ অফ অ্যাসিড ইকুয়াল টু ভি ফর বেস ইন্টু স্ট্রেংথ ফর বেস, মানে V1 সমান V2S2। এই ফর্মুলাটা তোমাকে অ্যাকচুয়ালি কাজে লাগিয়ে তোমাকে আননোন স্ট্রেংথটাকে বের করতে হচ্ছে। এবারে ওই দুজনের মধ্যে একজনের স্ট্রেংথ তোমার জানা থাকবে, অন্যটা আননোন। তাহলে আননোনটাকে তুমি এখান থেকে যা এই ফর্মুলাটাকে ব্যবহার করে তুমি করে ফেলতে পারছো আর কি, এটা। আচ্ছা, এবং যদি তুমি লেটসে এই পিএইচ ভার্সেস ড্রপস অফ টাইট্রেন, ধরো এরকম একটা করছো সিচুয়েশন, ধরো অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস এনওইচ টাইট্রেশন কার্ভ তুমি করছো, তুমি কি করবে না, নিচে নিচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। একটা হতে পারে যে ফেনলফথেলিন ইন্ডিকেটর ব্যবহার করে দিয়েছে, ফেনলফথেলিন ইন্ডিকেটর ব্যবহার করে তুমি উপর থেকে এনওইচ দিচ্ছ। এনওইচ দিলে হচ্ছে একটা পার্টিকুলার ড্রপস অফ এনওইচ দেখবে তোমার কালারটা কালারলেস থেকে তোমার পিঙ্ক হয়ে গেল। যে পয়েন্টটা তোমার বেশি করে একটা পিঙ্ক করে, তার মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা তোমার এসে গেছে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট পয়েন্টে এসে গেছে, সেখান থেকে তুমি জাস্ট ওই কতখানি এনওইচ লেগেছে তুমি পেয়ে গেলে। আর আগে কতটা অ্যাসিটিক অ্যাসিড দিয়েছিলে, ইউজুয়ালি 10 ml নেওয়া হয়, কোথাও কোথাও 25 ml নেওয়া হতে পারে। তাহলে তুমি কতটা এনওইচ অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলে, তার স্ট্রেংথ কত হয়তো তোমার জানা আছে। তো সেখান থেকে তুমি সরি, ধরো কতটা অ্যাসিটিক অ্যাসিড নেওয়া ছিল সেটা তোমার জানা আছে ইউজুয়ালি, তার স্ট্রেংথটা জানা নেই। আর এনওইচ যেটা তুমি টাইট্রেট করছো সেটা কতটা লাগলো এবং তার স্ট্রেংথ তোমার জানা আছে। তো তুমি এবারে করবে কি না, এই পার্টিকুলার টাইট্রেশনের জন্য V1 সমান V2S2 করে অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রেংথটাকে বের করে ফেলতে পারবে। আর অক্সালিক অ্যাসিড দিয়ে যদি এনওইচ টাইট্রেট করে, নিচে অক্সালিক অ্যাসিড তুমি রাখবে। অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ ভলিউম 10 ml, আর তার স্ট্রেংথ তোমার জানা আছে। উপরে এনওইচ কত ml লাগলো তুমি পেয়ে গেলে বুলেট থেকে, বুলেট রিডিং থেকে, সেখান থেকে তুমি এনওইচ এর স্ট্রেংথটাকে বের করে ফেলতে পারবে। দেখ এবারে V1 সমান V2S2 তে যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে একজনের স্ট্রেংথ জানা আছে, একজনের স্ট্রেংথ তোমার জানা নেই। আচ্ছা, আর এবারে এক্ষেত্রে দেখবে এই কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কার্ভের সঙ্গে পোটেনশিওমেট্রিক বা পিএইচ মেট্রিক টাইট্রেশন কার্ভের যেটা মূল তফাৎ, সেটা হচ্ছে যে পিএইচ মেট্রিক টাইট্রেশন কার্ভ এইটা কিন্তু এই ধরনের একটা সিগময়েড কার্ভ দেয়, মানে এস শেপড একটা কার্ভ দেয়, একটা সিগময়েড কার্ভ দেয়। এবারে যেখানে ইকুইভ্যালেন্ট পয়েন্টে রিচ করে না, তোমার দেখবে যে পিএইচটা ড্রপস অফ এনওইচ অ্যাড করার সাথে সাথে প্রথমে স্লোলি বাড়ছিল, শেষেও স্লোলি বাড়ছে, কিন্তু মাঝে এক জায়গায় একটা ড্রপের জন্য হঠাৎ করে তার জাম্প হচ্ছে। তাহলে যে জায়গাটা জাম্পটা হচ্ছে সেটাই বেসিক্যালি তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে এস শেপ কার্ভ গুলো তাকে বলে সিগময়েড কার্ভ বলা হয়। হ্যাঁ, তার মানে যেটা এখানে দাঁড়াবে যে অ্যাট দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট, যদি মানে এরকম কার্ভ এঁকে তুমি করো আর কি, অ্যাট দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট there is a sharp jump, there is a sharp jump। হ্যাঁ, তাহলে সেই যে জাম্পটা যেখানে ঘটেছে তার করসপন্ডিং যে তোমার এইটা তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে এটা। এবার কত ড্রপস এনওইচ লেগেছে তুমি এখান থেকে পেয়ে যাবে। এবারে তো একটা ড্রপ ক্যালিব্রেশন করে নিতে হয়, যে দেখবে তোমার 20 ড্রপ ইকুয়াল টু ইউজুয়ালি নর্মাল বুলেটে এনওইচ এর ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 20 ড্রপে 1 ml হয়। তাহলে কত ড্রপ লেগেছে, ধরো যদি 40 ড্রপ লাগে মানে বেসিক্যালি 2 ml লেগেছে। তাহলে এখান থেকে তোমার কতটা এনওইচ লেগেছে তুমি পেয়ে গেলে, মানে ভলিউমটা। আর যদি অক্সালিক অ্যাসিড ভার্সেস এনওইচ টাইট্রেশন করো, তাহলে অক্সালিক অ্যাসিডের ভলিউম স্ট্রেংথ তোমার অলরেডি জানা আছে, সেখান থেকে তুমি এনওইচ এর স্ট্রেংথটাকে বের করে ফেলতে পারলে। আবার যদি অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস এনওইচ তুমি প্লটটাকে করো, সেখানে এনওইচ কতটা লেগেছে তুমি জানো, এনওইচ এর স্ট্রেংথ তোমার জানা আছে, অ্যাসিটিক অ্যাসিড তুমি নিয়েছিলে 10 ml, সেখান থেকে তুমি অ্যাসিটিক অ্যাসিড স্ট্রেংথ বের করে ফেলতে পারলে V1 সমান V2S2 টাইট্রেশনটাকে কাজে লাগে।
আচ্ছা, এবারে স্ট্যান্ডার্ড যে টাইট্রেশন গুলো দেখবে তোমাকে ল্যাবরেটরিতে মোস্টলি করতে হয় সেটা হচ্ছে উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস টাইট্রেশন। মানে অক্সালিক অ্যাসিড এনওই স্ট্যান্ডার্ডাইজেশন বা অক্সালিক অ্যাসিড সেটাই বলো, বা অ্যাসিটিক অ্যাসিডের স্ট্যান্ডার্ডাইজেশন বাই অ্যাসিটিক অ্যাসিড সেটাই, অ্যাসিটিক অ্যাসিডের স্ট্যান্ডার্ডাইজেশন বাই এনওইচ এটাই বলো। তাহলে অক্সালিক অ্যাসিড এনওইচ, অ্যাসিটিক অ্যাসিড এনওইচ, এইভাবে উইক অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন গুলি মূলত হয়। যদিও আমি এখানে এই চারটে সিচুয়েশন ইন প্রিন্সিপাল আমরা কনসিডার করব, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, আর উইক অ্যাসিড উইক বেস। আমরা এইটাকে প্রথমে ডিটেলে আলোচনা করছি, আর বাকিগুলো আমাদের বইয়ে করে দেওয়া আছে। এইটাকে ভালো করে করলে বাকিগুলো তুমি তোমার মতো করে বই কনসাল্ট করে তুমি করে নিতে পারো। তাহলে প্রথম উইক অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন, মানে অ্যাসিটিক অ্যাসিড ইনওয়েজ টাইট্রেশন করছি। এখানে অ্যাসিটিক অ্যাসিডের পিকে ভ্যালুটা লাগবে, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরো 4.75 আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট যে বিভিন্ন জায়গায় আমি পিএইচ গুলোকে ক্যালকুলেট করবো। তাহলে প্রথমে হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, একদম শুরুতে, মানে যখন এইটা একটা কার্ভ তুমি পাচ্ছ, তাহলে এই কার্ভের এইখানে পিএইচটা কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেটেড হবে, এইখানে পিএইচটা কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেটেড হবে, এইখানে পিএইচটা কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেটেড হবে, এইখানে পিএইচটা কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেটেড হবে। তাহলে চারটে ডিফারেন্ট জায়গা আছে অ্যাট দ্য বিগিন, মানে একদম ইনিশিয়ালি শুরুর দিকে, ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে, প্রত্যেক জায়গায় কিন্তু বিভিন্ন বিভিন্ন ইকুয়েশন ব্যবহৃত হবে পিএইচ ক্যালকুলেশনের জন্য। তাহলে আমরা প্রথমে করছি অ্যাট দ্য বিগিনিং। আচ্ছা, বিগিনিং এ দেখো শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড আছে। শুধুমাত্র যদি অ্যাসিটিক অ্যাসিড থাকে, তাহলে তার যে পিএইচ বের করা সেটা কিন্তু আমরা অলরেডি শিখিয়েছিলাম, যে শুধুমাত্র একটা উইক অ্যাসিড আছে, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপরে তোমার অ্যাকচুয়ালি পিএইচটা নির্ভর করে। হ্যাঁ, সেইটা কিন্তু আমি অলরেডি করেছি, সেটা আমি আরেকবার করে দিচ্ছি। আমরা দেখবে ওই যেটা এই যে প্রথমে আমরা কি কি পড়েছি যখন বললাম না, ডিসকাস করলাম এখানে, তাতে দেখবে এই যে এইটা বলছি না যে পিএইচ অ্যান্ড ইটস এক্সপ্রেশন ফর ডিফারেন্ট সলিউশন, এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু আমি শুধুমাত্র উইক অ্যাসিডের যদি অ্যাকোয়াস সলিউশন থাকে তার পিএইচ কি করে বের করতে, তার ফর্মুলা শিখিয়ে দিয়েছি, তবু আমি আরেকবার এটা করে দিচ্ছি। ধরো অ্যাট ইকুইলিব্রিয়ামে, ধরো ইনিশিয়ালি যদি অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা তোমার সি হয়, মানে শুরুতে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ধরো সি, সিটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড যদি হয়, তাহলে আর আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস আলফা ইন্টু সি হলো, এইচ প্লাসটা হচ্ছে আলফা ইন্টু সি, আর অ্যাসিডের আয়নটা হচ্ছে আলফা ইন্টু সি। আবার এখান থেকে উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে, এটা কি হবে? আচ্ছা, এখানে যেটা করছি আমরা পুরোটা অ্যাক্টিভিটি টার্মসে না করে ভেরি ডাইলিউট সলিউশন ধরে নিয়ে আমি কনসেন্ট্রেশনের টার্মসে করছি। এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু অ্যাসিডিক আয়নের কনসেন্ট্রেশন বাই নিচে অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন, নিচে একটা সি জিরো হতে হবে, এটাকে ইউনিটলেস করার জন্য। তাহলে আলফা সি ইন্টু 1 মাইনাস আলফা সি ইন্টু সি জিরো, সেটা আলফা স্কয়ার সি বাই সি জিরো হয়ে গেল, কারণ আলফাটা মাঝ লেস দ্যান বলে এইটা। তাহলে এখান থেকে দেখো তুমি আলফাটাকে বের করে ফেললে কি রুট ওভার অফ কে এ ইন্টু সি জিরো বাই সি। তাহলে এবারে আলফা, বলো। না স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার আলফা সি বাই সি জিরো যদি তুমি করো, তাহলে এখান থেকে সি জিরো যদি গুণ হয়ে গেল, রুট ওভার অফ কে ইন্টু সি বাই সি জিরো। পিএইচ বের করতে গেলে কি হবে, মাইনাস লগ 10 বাই কনসেন্ট্রেশন এইচ প্লাস বাই সি জিরো। কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা হচ্ছে আলফা সি, নিচে একটা সি জিরো ভাগ হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস লগ 10 বাই রুট ওভার কে ইন্টু সি বাই সি জিরো। এবার তুমি বসিয়ে দাও, তাহলে পিএইচটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ লগ 10 বেস কে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। আমি লগ নিচ্ছি আর কি, এটা লগ নিচ্ছি। এটা তাহলে হয়ে গেল পিএইচ ইকুয়াল টু হাফ পিকে মাইনাস হাফ লগ 10 সি বাই সি। এটা দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে আমার শুরুতে যদি পিএইচ বের করতে হয় এই ফর্মুলা দিয়ে আমি ব্যবহার করব। তাহলে আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড n/10 অর্থাৎ 0.1 মোল পার লিটার, আর পিকে ভ্যালুটা হচ্ছে 4.75 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচটা হয়ে যাচ্ছে যে হাফ পিকে, মানে হাফ ইন্টু 4.75 মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো হচ্ছে তোমার 0.1 বা 1/10। তার মানে হয়ে যাচ্ছে কত, 2.375 প্লাস হচ্ছে এখানে 0.5 হলো, মানে এটা তোমার মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 0.5 হলো, উত্তরটা কত বেরোলো 2.875। তাহলে যদি অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রেংথটা তুমি শুরুতে 0.1 নর্মাল নাও, তাহলে কিন্তু তোমার শুরুতে পিএইচটা এই 4.875 এর কাছাকাছি কিছু একটা বেরোবে। তার মানে তুমি প্রথমে যদি পিএইচ মিটার দিয়ে করো না, তাহলে পিএইচ মিটারের যে সকল গ্লাস ইলেকট্রোডটা ডোবানোর পরেই তুমি শুধু অ্যাসিটিক অ্যাসিডে, সেখানে আর কিছু দেওয়া হয় না, সেখানে যদি পিএইচটা তুমি এরকম রেঞ্জের পাও, তাহলে তুমি ভাববে যে তুমি এখন ঠিক জায়গাতে আছো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে প্রথমে শুরুতে
পিএইচটা আমি বের করলাম এই ফর্মুলা দিয়ে, মানে দিস ফর্মুলা ইজ used to calculate pH of an weak acid, pH of a weak acid this formula is used to calculate pH of a weak acid. হ্যাঁ, এটা জাস্ট এটা মানে শুরুতে আমি যদি এনওএইচ দিই তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি জিনিসটাকে করে ফেলতে পারলে। আচ্ছা, নেক্সট চলে এসো। ধরো তুমি এবারে এক ড্রপ করে এনওএইচ, এক ড্রপ বা দু ড্রপ করে তুমি এনওএইচ অ্যাড করছো। তাহলে যখন এক ড্রপ করে এনওএইচ অ্যাড করছো, তাহলে সলিউশনটার মধ্যে কি থাকছে? অ্যাসিটিক অ্যাসিড থাকছে, আর একটুখানি এনওএইচ দিয়েছে মানে সোডিয়াম অ্যাসিডেট থাকছে, মানে এটা তো একটা অ্যাসিডিক বাফার। তাহলে অ্যাসিডিক বাফারে তুমি পিএইচ কি করে ক্যালকুলেট করবে? অ্যাসিডিক বাফারের পিএইচ ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? অ্যান্ডারসন-হেসেলবেক ইকুয়েশন। অ্যান্ডারসন-হেসেলবেক ইকুয়েশন, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ 10 বেস, উপরে যে সল্টের কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন, এই ফর্মুলা ব্যবহার করে তোমাকে করতে হবে। ধরো আমি যদি 1 ml তোমার n/10 NaOH অ্যাড করি 1 ml, তাহলে আগে নিয়েছিলাম অ্যাসিটিক অ্যাসিড যেটা টেকেন সেটা হচ্ছে 10 ml, ধরো না অ্যাসিটিক অ্যাসিড যেটা আমি নিয়েছি 10 ml, মানে এই যে পুরো টাইট্রেশনটায়, এই পুরো টাইট্রেশনটা আমি কোথা থেকে লিখছি, ধরো এইখানে একটু লিখে দিই কোথাও, এটা হচ্ছে 10 ml 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড টেকেন, এতখানি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে কাজ হচ্ছে। তাহলে এবার যদি 10 ml হয়, যদি আমি 1 ml অ্যাড করে দিই, তাহলে সোডিয়াম অ্যাসিডের তৈরি হবে 1 ml, আর তোমার তৈরি হবে হচ্ছে 10 - 1 মানে 9। এই ফর্মুলায় বসালে দেখো বেরোলো কত, 3.79। তারপরে এইভাবে করতে 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 ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে দেখো, যদি 9 ml ধরে অ্যাড করেছি, তাহলে ওই একই ফর্মুলা থেকে তুমি কি পাচ্ছ না, এটা 9 হয়ে যাবে, আর নিচে হচ্ছে 10 - 9 মানে 1 হয়ে যাবে, সেখান থেকে এটা 5.68 পেলে। 9.9 ml অ্যাড করছো, 10 ml ইকুইভ্যালেন্ট পয়েন্ট আসবে, কারণ আমি যদি n/10 অ্যাসিটিক অ্যাসিড নিই আর n/10 NaOH নিই, তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্ট তোমার 10 ml এর কাছে আসার কথা। তাহলে আমি যদি ধরো মানে 9.9 ml সোডিয়াম অ্যাসিটেট 9.9 ml NaOH আমি অ্যাড করি, তাহলে পিএইচটা কত হবে না 4.75 প্লাস লগ 10 বেস, এটা NaOH এর ভলিউম ডিভাইডেড বাই 10 মাইনাস তোমার NaOH এর ভলিউম, অর্থাৎ 9.9 বাই 0.1, সেটা হচ্ছে 4.75। তার মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে পিএইচ এর 7 জাস্ট নিচে থাকবে, 7 জাস্ট নিচে। আর ইকুইভ্যালেন্ট পয়েন্টে কি হলো, দেখো তাহলে এই যে পুরো জায়গাটা, মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টে আসার এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কিন্তু বেসিক্যালি ওটা একটা অ্যাসিডিক বাফারের রোল প্লে করছে। তার মতো করে তার পিএইচটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেটেড হবে। তুমি 1 ml অ্যাড করলে, 2 ml অ্যাড করলে, 3 ml অ্যাড করলে, এবার করে করে তুমি দেখতে পাবে যে পিএইচটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, যে ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে পিএইচটা 7 জাস্ট আগে থাকবে। আচ্ছা, এবারে ইকুইভ্যালেন্ট পয়েন্টে কি হলো? ইকুইভ্যালেন্ট পয়েন্টে আর এক্সেস NaOH বা অ্যাসিটিক অ্যাসিড কিছু নেই, তাহলে সলিউশনটা আছে কি, শুধুমাত্র সোডিয়াম অ্যাসিটেট। ইকুইভ্যালেন্ট পয়েন্টে ধরো 10 ml 0.1 নরমাল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তুমি স্টার্ট করেছিলে, 10 ml 0.1 নরমাল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তুমি স্টার্ট করেছিলে, আর তুমি কি করলে, তুমি ওই 0.1 নরমাল NaOH অ্যাড করছো। তাহলে 10 ml দিলে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা আসবে। তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা তাহলে আছে কে, শুধুমাত্র সোডিয়াম অ্যাসিটেট। তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্টে যদি শুধুমাত্র সোডিয়াম অ্যাসিটেট থাকে, তাহলে দেখো ইটস এ সল্ট অফ উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস দ্যাট আন্ডারগোজ হাইড্রোলিসিস। ইটস এ সল্ট অফ উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস হুইচ আন্ডারগোজ হাইড্রোলিসিস। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্টে কিন্তু একদম সেই একটা উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট হাইড্রোলিসিস করলে যে পিএইচ এর ফর্মুলা বেরোয়, সেই ফর্মুলা ব্যবহার করতে হবে। তার মানে এক্ষেত্রে যে ফর্মুলাটা তোমাকে ব্যবহার করতে হচ্ছে, পিএইচ ইকুয়াল টু হাফ পিকেডব্লিউ
প্লাস হাফ পিকে হাফ লগ 10 বেস সি বাই C0। এই ফর্মুলা তোমাকে ব্যবহার করছে অ্যাট ইকুইভ্যালেন্ট পয়েন্টে। একটা উইক আছে স্ট্রং বেস টাইট্রেশন যদি হয় তাহলে এই পার্টিকুলার ফর্মুলা তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টের পিএইচ বের করার জন্য তোমাকে কাজে লাগাতে হবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিকেডব্লিউটা হচ্ছে তোমার 14, তাহলে হাফ পিকেডব্লিউটা 7 হয়ে গেল, প্লাস হাফ পিকে এটা 4.75, আর তার সঙ্গে দেখো এখন কনসেন্ট্রেশনটা কি হয়ে গেছে না অ্যাসিটিক সোডিয়াম অ্যাসিটেটের কনসেন্ট্রেশন তোমার 10 ml 10 ml মিশিয়েছে মানে 20 ml এখন হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা যদি 0.1 না সেটা 1/10 বদলে 1/20 হয়ে যাবে, এটা বদলে তাকে 4.71 হচ্ছে। তার মানে দেখো ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে ছিল তোমার 7-এর কাছাকাছি, ইকুইভ্যালেন্ট পয়েন্টে এটা হয়ে গেল 4.71 এর মতো। আর জাস্ট আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট কি হচ্ছে না তুমি ধরো 10 ml তো ইকুইভ্যালেন্ট পয়েন্ট চলে আসছে, 10.1 ml NOH তুমি অ্যাড করেছো, তাহলে এখানে এক্সেস যে NOH অ্যাড করা হলো মাত্র 0.1, তার স্ট্রেংথটা কত না 0.1 ইন্টু n/10 ডিভাইডেড বাই হচ্ছে 20.1, ওই যে V1 সমান V2 যদি করে টোটাল ভলিউমটা হয়ে যাচ্ছে তোমার 20.1। আর তুমি NOH অ্যাড করেছে হচ্ছে ইকুইভ্যালেন্টের পরে এক্সেস যে NOH অ্যাড করেছে সেটা আনরিঅ্যাক্টিং, সেটা হচ্ছে নন রিঅ্যাক্টিং, সেটা হচ্ছে 0.1 ইন্টু n/10 বাই 20.1, তার মানে এইটা হলো। আচ্ছা এবারে POH ক্যালকুলেট করলে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস এইটা, তাহলে POH-টা হচ্ছে 3.3, তাহলে pH-টা হয়ে গেল at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড pH-টা হচ্ছে 14 মাইনাস POH, তার মানে এটা হয়েছে 10.7। তার মানে দেখো আবার যদি 11 ml তুমি অ্যাড করো তখন pH-টা হচ্ছে 11.7, তুমি করে দেখে নিতে পারো। যদি 11 ml n/10 NOH অ্যাড করা হয় তাহলে কিছুই না, এইখানে এইটা 20.1টা তোমার 21 হয়ে যাবে, আর এইখানে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসের জায়গা তোমাকে বসাতে হবে 1 ইন্টু n/10, করে একই রকম ভাবে ক্যালকুলেট করবে, ওটা বেশ 11.7 and so on। তার মানে কি হলো দেখো ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে ছিল 7-এর নিচে, আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে যেটা 9.9 এ রয়ে গেল 7-এর নিচে, আর 10.1 হয়ে গেল দেখো 10-এর উপরে বা 11-এর কাছাকাছি। তাহলে এখানে একটা র্যাপিড জাম্প হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যখন শুরু থেকে স্টেপ বাই স্টেপ দিচ্ছি, প্রথমটা ছিল হচ্ছে 2.87, তারপরে 3.79, এরকম ভাবে পরপর করে এগোচ্ছে। কিন্তু ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে 7-এর নিচে, ইকুইভ্যালেন্টের জাস্ট পরে হচ্ছে 10-এর উপর, তাহলে এখানে একটা র্যাপিড জাম্প হয়ে গেল, ঠিক আছে। তাহলে আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট তুমি এই ফর্মুলা মানে জাস্ট একটা বেস, শুধুমাত্র বেস ট্যাজিপ আছে, হাইড্রোলিসিসটা খুব উইক বলে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না, কিন্তু বেস আছে, বেসের কনসেন্ট্রেশনটা বের করবে, সেখান থেকে POH বের করবে, POH বের করে সেখান থেকে pH-টাকে 14 মাইনাস POH করে তুমি করে ফেলতে পারছো। এবং এই ডেটাগুলো যদি তুমি প্লট করো তাহলে দেখো নিচে হচ্ছে ড্রপস অফ NOH অ্যাডেড, এখানে pH যদি প্লট করা হয় তাহলে এরকম ছবিটা হবে। তাহলে শুরুর রিডিংটা হচ্ছে 2.87 এর মতো, ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে 10.7, ইকুইভ্যালেন্টের জাস্ট আগে হচ্ছে 6.7 এর কাছাকাছি, তাহলে এই জায়গা তোমার জাস্ট জাম্পটা হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে দেখো pH মেট্রিক টাইট্রেশন কার্ভটা এই যে প্রথমে স্লোলি বাড়ছে, ইকুইভ্যালেন্ট পয়েন্ট পর্যন্ত চললো, ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হঠাৎ করে জাম্প হয়ে গেল, জাম্পের পর আবার স্লোলি কাটছে, তাহলে এইটা হচ্ছে তোমার করসপন্ডিং pH ভার্সেস ড্রপস অফ NOH অ্যাডেড তার প্লট। এবং এইখান থেকে তুমি দেখো এই যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা তুমি এইখান থেকে বের করতে, যেখানে র্যাপিড জাম্পটা সেটা ইকুইভ্যালেন্ট পয়েন্টটা তুমি বের করতে পারছো। ইকুইভ্যালেন্ট পয়েন্টে যদি ড্রপস অফ NOH অ্যাডেড একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট তোমার n হয়, ভলিউম অফ NOH অ্যাডেড হচ্ছে তোমার n ইন্টু ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ। ওই যে ড্রপ ক্যালিব্রেশন করতে হয়, তোমার ওই 20টা ড্রপ তুমি ফেললে দেখলে কত ml হয়েছে, বা 1 ml কতগুলো ড্রপ তৈরি হয়েছে তুমি দেখলে, সেখান থেকে এক ড্রপ মানে কত ml তুমি সেটা পেয়ে যাচ্ছ। এবারে তোমার নাম্বার অফ ড্রপসকে ভলিউম অফ এ সিঙ্গেল ড্রপ দিয়ে গুণ করে ভলিউম অফ NOH পেয়ে যাবে। তাহলে ভলিউম অফ NOH ইন্টু স্ট্রেংথ অফ NOH সমান হচ্ছে ভলিউম অফ অ্যাসিড ইন্টু স্ট্রেংথ অফ অ্যাসিড। এটা অক্সালিক অ্যাসিড হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড হতে পারে। সেখান থেকে যদি অক্সালিক অ্যাসিড হয় তাহলে স্ট্রেংথ অফ NOH বের করবে, আর যদি অ্যাসিটিক অ্যাসিড হয় তাহলে স্ট্রেংথ অফ অ্যাসিটিক অ্যাসিড তুমি বের করবে এই ফর্মুলা ব্যবহার করে। এটা হলো। আচ্ছা এবারে মানে তোমার যখন পরে দেখবে থার্ড ইয়ারে বা কোন ইয়ারে আছে এখন আমি জানি না, মানে যখন ইনস্ট্রুমেন্টের প্র্যাকটিক্যালে pH মেট্রিক টাইট্রেশন তুমি করবে, এই pH ভার্সেস ড্রপস অফ NOH প্লটের সাথে সাথে না আরো দু রকমের প্লট করতে হয়। একটা মানে ডেরিভেটিভ প্লট, ধরো এই ড্রপস অফ NOH নাম্বার অফ ড্রপস
অফ ধরো NaOH, সেটা ওই যে তুমি প্রথমে হয়তো 2 ড্রপ, তারপর 4 ড্রপ, তারপর 6 ড্রপ, তারপর 8 ড্রপ এরকম ভাবে দিচ্ছ, তো সেটাকে আমি N1 N2 N3 ইত্যাদি বলছি। আর পিএইচ গুলো যথাক্রমে PH1 PH2 PH3 ডট 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 করে PH4 পর্যন্ত হচ্ছে। আর এবারে কি হচ্ছে দেখো, যে তুমি ধরো নাম্বার অফ ড্রপস N1 থেকে N2 হলো, ধরো নাম্বার অফ ড্রপসের চেঞ্জ কত হলো N2 মাইনাস N1, সেটাকে তুমি ডেল্টা N বলো। আর পিএইচ এর চেঞ্জ কত হলো PH2 মাইনাস PH1, তাহলে PH2 মাইনাস PH1 বাই N2 মাইনাস N1 এইটা বেসিক্যালি হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে, যেটা তুমি ডেল্টা পিএইচ বাই ডেল্টা এন যখন তোমার ওই মানে এটা কোথায় তুমি অ্যাকচুয়ালি ডেরিভেটিভটাকে নিলে না N1 প্লাস N2 মাঝখানে, মানে এখানে যেটা হচ্ছে যে তোমার এই N1 এর ভ্যালুটাকে পেয়েছো, N2 এর ভ্যালুটাকে পেয়েছো, পরে তুমি যে ডেরিভেটিভ করলে PH2 মাইনাস PH1 বাই N2 মাইনাস N1, এই ডেরিভেটিভটা কোথায় তৈরি হলো? ডেরিভেটিভটা তৈরি হলো হচ্ছে N1 N2 মাঝে। ধরো আমি বললাম যে 0 ড্রপে তোমার বা 2 ড্রপে পিএইচটা বলে দেওয়া হয়েছে, আর 4 ড্রপে পিএইচটা বলে দেওয়া হয়েছে, তাহলে কত হবে? তাহলে PH2 মাইনাস PH1 বাই 4 মাইনাস 2, এইটা এই যে ডেরিভেটিভটা তৈরি হলো সেটা কোথায় না 3 ড্রপের কাছে, 2 আর 4 এর মাঝে। ঠিক একই রকম ভাবে পরেরটা যদি করো PH3 মাইনাস PH2 ডিভাইডেড বাই N3 মাইনাস N2, এটা আরেকটা ডেরিভেটিভ হলো, এবং ডেরিভেটিভটা কোথায় হলো না N2 প্লাস N3 বাই 2 তে। তো এইরকম ভাবে তুমি অনেকগুলো ডেরিভেটিভ ক্যালকুলেট করে নিলে। ডেরিভেটিভ ক্যালকুলেট করে নেওয়ার পরে তুমি এই ডেরিভেটিভ প্লট করছো, ডেল্টা পিএইচ বাই ডেল্টা এন হচ্ছে ডেরিভেটিভ, আর এখানে মিন ড্রপস যেটা, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মিন নাম্বার অফ ড্রপস, মিন নাম্বার অফ ড্রপস এইটা যেটা এন বার আর কি, সেটা তুমি প্লট করছো। প্লট করলে তুমি কি পাবে? এই ছবির নেচার থেকে তুমি বুঝতে পারছো যে প্রথম দিকে স্লোপটা পজিটিভ কিন্তু খুব ছোট, ইকুইভ্যালেন্ট পয়েন্টের স্লোপটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে গেল, তারপরে আবার স্লোপটা হচ্ছে পজিটিভ কিন্তু বেশ কম। তার মানে এই মাঝের জায়গায় দেখো কি হচ্ছে, এখানে এই যে স্লোপটা সব পজিটিভ, পজিটিভিটি কি আছে, তাহলে প্রথমে স্লোপটা হচ্ছে বেশ কম, তারপরে ইকুইভ্যালেন্ট পয়েন্টের জায়গায় স্লোপটা খুব বেশি হয়ে গেল, তারপর আবার স্লোপটা তোমার কমে গেল। এটা তাহলে এই ছবি থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো প্রথম দিকে স্লো ইনক্রিজ, তারপরে র্যাপিড ইনক্রিজ, তারপরে স্লো ইনক্রিজ, তারপরে তার মানে ডেরিভেটিভ ভার্সেস ড্রপস অফ NaOH যদি তুমি দেখো, তাহলে দেখবে ইকুইভ্যালেন্ট পয়েন্টে তোমার এরকম একটা শার্প চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই শার্প চেঞ্জের জায়গা থেকে তুমি ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে বের করতে পারো। আচ্ছা, আরেক রকমের প্লট করতে হতে পারে, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ প্লট। সেকেন্ড ডেরিভেটিভ প্লট মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ প্লট। সেকেন্ড ডেরিভেটিভ প্লট যদি তুমি দেখো, এই যে N1 বার N2 বার ইত্যাদি তুমি ডেরিভেটিভ গুলোকে করে ফেলেছো, তো তাহলে এবারে ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভ যেমন করে তাহলে তার বিভিন্ন ড্রপে পিএইচ জানলে যেমন করে তুমি ডেরিভেটিভ ক্যালকুলেট করো, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভ একই লজিক, তাই না? তাহলে তুমি ধরো এই মানে লেটস সে N1 বার ড্রপে ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে এইটা, N2 বার ড্রপে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এইটা। এবারে তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করো, তাহলে এইটা যেটা এই যে ডেল্টা পিএইচ ডেল্টা এন অ্যাট N2 বার মাইনাস ডেল্টা পিএইচ বাই ডেল্টা এন অ্যাট N1 বার, এই ডিফারেন্সটাকে তুমি ভাগ করবে কি দিয়ে? N2 বার মাইনাস N1 বার দিয়ে, করে তার যে মিন পয়েন্টে N1 বার প্লাস N2 বার বাই 2, এই মিন পয়েন্টে তুমি সেকেন্ড ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করে ফেললে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ গুলো একই রকম ভাবে ক্যালকুলেট করে, যেটা আমি বলছি ডেল টু পিএইচ বাই ডেল এন স্কয়ার, যদি তুমি প্লট করো, তাহলে দেখো সেকেন্ড ডেরিভেটিভ মানে তো ফার্স্ট ডেরিভেটিভের ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট ডেরিভেটিভের ছবিটা তুমি বুঝতে পেরেছো এখান থেকে, যে পিএইচ ভার্সেস ড্রপস অফ NaOH, এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো প্রথমে স্লোপটা কম, তারপর স্লোপটা অনেক বেশি, তারপর স্লোপটা কম, এই যে স্লোপটা কম, তারপর স্লোপটা অনেক বেশি, তারপর স্লোপটা কম। আচ্ছা, এবারে ফার্স্ট ডেরিভেটিভ থেকে যখন সেকেন্ড ডেরিভেটিভ তুমি দেখবে, দেখো এই ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে পর্যন্ত কিন্তু প্রথম কথা ফার্স্ট ডেরিভেটিভের স্লোপগুলো কিন্তু পজিটিভ, মানে এতে মানে মানে আমি বলছি ডেরিভেটিভের ডেরিভেটিভ মানে সেকেন্ড ডেরিভেটিভ গুলো পজিটিভ। দেখো এই যে নাম্বার অফ ড্রপস বাড়লে ফার্স্ট ডেরিভেটিভ গুলো বাড়ছে, তার মানে সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ হবে। প্রথমে কম, তারপর সেটা র্যাপিড, বুঝতে পারছো? এবারে ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরেই কি হয়ে যাচ্ছে, দেখো তোমার ফার্স্ট ডেরিভেটিভের আবার যে স্লোপটা, যেটা বেসিক্যালি সেকেন্ড ডেরিভেটিভ বিভাজন করে, সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট পয়েন্টের ভ্যালুটা খুব বেশি, কিন্তু ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে জিনিসটা পজিটিভ, ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে হচ্ছে জিনিসটা নেগেটিভ। এবং একদম শুরুর দিকটা দেখো ফ্ল্যাট,
শেষের দিকটাও ফ্ল্যাট, এই যে শুরুর দিকেও ফ্ল্যাট, শেষের দিকেও ফ্ল্যাট, মানে অর্থাৎ জিরোর কাছাকাছি হবে, মানে ডেরিভেটিভ যেটা সেটা জিরোর কাছাকাছি হবে। ইকুইভ্যালেন্ট পয়েন্টে হচ্ছে জাস্ট আগে ওটা পজিটিভ হয়ে এলো, যার পরে হচ্ছে তোমার নেগেটিভ হয়ে গেল, তার মানে এরকম একটা ব্রেক তুমি পাচ্ছ। তো সেই ব্রেক থেকে তুমি বুঝে গেলে যে কোনটা তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। ঠিক আছে? তাহলে দেখো, এমনি তুমি প্লট করতে পারবে, ফার্স্ট ডেরিভেটিভ প্লট করতে পারবে, সেকেন্ড ডেরিভেটিভ প্লট করতে পারবে। এবার অনেক সময় পাকামি করে তিনটেই করতে দেয়। ইউজুয়ালি তিনটে দিলে অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায় জিনিসটাকে। তুমি প্রথমটা না হলে ম্যাক্সিমাম সেকেন্ডটা এইটুকু দিয়েই ব্যাপারটাকে চালিয়ে দিতে পারো। কিন্তু মানে অনেক সময় দেখেছি যে ভিএস কলেজে পরীক্ষা থেকে দেখেছি রিনাদি সবটাই করতে দিত, মানে তিনটেই করতে বলতো আর কি। তাতে কি হয়, কারণ এখানে তো সবসময় দুটো টাইটেশন করতে হবে না, অক্সালিক অ্যাসিড ভার্সেস এনওইচ, আবার এনওইচ দিয়ে কোনো একটা উইক অ্যাসিডকে টাইটেট করতে হবে। তার মানে তোমার বেসিক্যালি 3 থেকে 6টা এরকম প্লট আঁকতে হবে, যেটা অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায়, ছেলেদের প্রতি অনেকটা চাপ পড়ে যায়। ওই জন্য অনেক সময় ছাত্র দরদি হতে গিয়ে আমরা অনেক সময় একটা প্লট করতে বলি, বা অ্যাটমোস্ট হয়তো দুটো প্লট করতে বলি, অথবা একটার জন্য একটা প্লট করতে বললাম, অন্যটার জন্য তোমাকে দুটো প্লট করতে বললাম। করলে তুমি এ পেয়ে যেতে। তাহলে দেখো, তাহলে এই তুমি এখানে এই যে হোমওয়ার্ক বলছে, প্লট ডেল টু পিএইচ বাই ডেল এন স্কোয়ার পার্সেন্ট এন ওয়াই পিএইচ মেটেরিয়াল, ওইটা কেমন করে হলো তোমায় বলে দিলাম। তা দেখো, তাহলে উইক অ্যাসিড স্ট্রং বেস, এটাই কিন্তু অ্যাকচুয়ালি যতগুলো টাইটেশন তোমাকে করতে হবে অ্যাসিড বেস, সবটাতেই মোটামুটি ভাবে উইক অ্যাসিড স্ট্রং বেস টাইটেশনটাই মূলত তোমার আছে। ঠিক আছে? তা সেইটার জন্য কেমন করে কিভাবে কি পুরো ব্যাপারটা হলো সেটা আমি বললাম। এইটা যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তো বলো। ওভারঅল জিনিসটা আমি বলে দিলাম। দেখো, আর এখানে একটা জিনিস বলে নিই, একটা জিনিস একটুখানি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্টে দেখো আমি পিএইচ থেকে ক্যালকুলেট করলাম 8.71 হলো। এবার ইকুইভ্যালেন্ট পয়েন্টে যদি ওটা 8.71 হয়, তাহলে এমন একটা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে যে ইন্ডিকেটরটার পিকেআইএনটা হচ্ছে তোমার এই যে, মানে ধরো এই ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে ছিল 6.75, মানে 7-এর নিচে, আর ইকুইভ্যালেন্টের পরে হচ্ছে তোমার প্রায় চলে যাচ্ছে 10-এর কাছাকাছি, 10.7 চলে আসছে। মানে যাদের তোমার ওই ইকুইভ্যালেন্ট পয়েন্ট মানে পিকেআইএনটা মোরাললেস তোমার ধরো 7-এর থেকে 1 বেশি, মানে মানে আমি বলছি যে তোমার ওই 8-9-এর মধ্যে কাদের থাকবে, 8 থেকে 9-এর মধ্যে কাদের থাকবে, তাহলে পিএইচ থেকে যদি পিকেআইএন +-1 হয়, তার মানে 7 থেকে 10 সে বেসিক্যালি আইডেন্টিফাই করতে পারবে। এবং তার মধ্যে যেটা আমরা ব্যবহার করি এক্ষেত্রে তোমার ফেনফথ্যালিন ইন্ডিকেটর ব্যবহার করি, যার পিকেআইএনটা ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে পড়ছে। ঠিক আছে? তো সেখান থেকে তুমি বুঝে গেলে যে কোন ইন্ডিকেটর অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে, যেটা চয়েস অফ ইন্ডিকেটরের কথা যেটা বলছিলাম, সেখানে এই ইন্ডিকেটরটা এখানে ব্যবহার করতে হবে। এটা ঠিক আছে? বোঝা গেল? দেখো, এটা কোনো অসুবিধা নাই তো? বুঝলে? আচ্ছা, দেখো, কি সবাই ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে আমি তোমাকে এই যে জিনিসটা করলাম, ওই একই রকমের প্রিন্সিপাল, একই রকমের ফিলোসফি ব্যবহার করে, যেটা আমাদের বইয়ে করেও দেওয়া আছে, তোমাকে এইগুলো আমি বাড়িতে করতে দিলাম। ড্র দ্য অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ ফর দ্য ফলোইং টাইটেশন: স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইটেশন, অ্যাজ ফর এক্সাম্পল HCl ভার্সেস NaOH টাইটেশনটা; স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস টাইটেশন, যেমন HCl ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এই টাইটেশনটা; আর উইক অ্যাসিড উইক বেস টাইটেশন, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এই তিনটের জন্য তোমার ওই যেমন করে অ্যানালিসিস গুলোকে করা হলো, যে স্টার্টিং এ পিএইচটা কত, ধর আমি HCl কে NaOH দিয়ে টাইটেট করছি, নিচে HCl দেখেছি, উপরে NaOH দিচ্ছি, তাহলে শুরুতে কত, কয়েক ড্রপ NaOH অ্যাড করলে কত হবে, ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগের কি হবে, ইকুইভ্যালেন্ট পয়েন্টে কি হবে, ইকুইভ্যালেন্ট জাস্ট পরে কি হবে, হ্যাঁ, এইগুলো আর কি পিএইচ গুলোকে ক্যালকুলেট করে তার করসপন্ডিং কার্ভের নেচারটা কেমন হচ্ছে তুমি জাস্ট দেখবে। ঠিক? তাহলে এইগুলো তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, যেভাবে আমি লজিক্যালি আগেরটাকে বুঝিয়েছি ঠিক একই লজিকে পরের গুলো তুমি করবে, এটাকে তোমাকে কাজ হিসেবে দিচ্ছি। এটা আমি আর কষে দিচ্ছি না, করে দিচ্ছি না। ঠিক আছে? তোমরা নিজেরা চেষ্টা করবে, দেখবে তুমি এটা করতে পারবে। ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে তোমাদের এমনি আয়নিক ইকুইলিব্রিয়ামের যে সকল সিলেবাসটা আমরা শেষ করেছি। আজকে আর আলোচনা করব না, কারণ আজকে তো হঠাৎ করে বলেছি, মানে তোমাদের এতে আছে সব, যে যা কলেজ টলেজ ইত্যাদি গুলো আছে আর কি। আমরা এখানে আর একটা ক্লাস ব্যবহার করব। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব,
নেক্সট ক্লাসে আমরা যেটা করছি একটুখানি খেয়াল করে দেখবে, আমি শুধুমাত্র সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর প্রবলেমস বেশি আলোচনা করিনি, সেটা আমরা করব। আমি কিন্তু তোমার ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রবলেমস আলোচনা করে নিয়েছি। এবারে আয়নিক ইকুইলিব্রিয়ামের প্রবলেমস নেক্সট দিনে আলোচনা করব। তার মানে আমি নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে প্রবলেমস অফ আয়নিক ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এই আয়নিক ইকুইলিব্রিয়ামের বেশ কিছু প্রবলেমস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। তাহলে আমরা এখানে আজ শেষ করে দিচ্ছি। এন্ড অফ লেকচার। এটা 5 নম্বর লেকচার। না, এটা শেষ করে দেব। ঠিক আছে, আর যে কাজগুলোকে দিলাম সেই কাজগুলোকে করলে তোমার আরো বেশ কিছুক্ষণ ধরে জিনিসটাকে পড়ানো যেত, কিন্তু আমি ওইগুলোকে তোমাকে বাড়ির কাজ হিসেবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তো তোমার বোরিং হয়ে যাবে জিনিসটা। মানে যেভাবে আমি আগেরটাকে করলাম তোমার উইক অ্যাসিড স্ট্রং বেসকে, যেটাই কমন, যেটাই তোমাদের যে টাইট্রেশন গুলো ল্যাবরেটরিতে করতে হচ্ছে বেসিক্যালি তার উপরে আর কি। হ্যাঁ, আর বাকিগুলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস আর উইক অ্যাসিড উইক বেস তোমাদের বাড়িতে কাজ হিসেবে দিচ্ছি আর কি, করবে। তাহলে পরের দিন আমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আলোচনা করব, করলে এই ডিসকাশনস গুলো আমাদের শেষ হয়ে যাবে। এটা তাহলে আমাদের আর একটা ক্লাসের মধ্যে এটাকে করে দিয়ে তারপরে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা মানে কন্ডাক্টেন্স এবং ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা তোমার অফলাইন ক্লাসে কন্ডাক্টেন্স পড়ানো শেষ হয়েছে, ইলেকট্রোকেমিক্যাল সেল হয়তো আর একটা ক্লাস লাগবে, আর সেটা আবার অনলাইনে একবার পড়াবো, যেখানে তোমার বেসিক্যালি রিভিশন গুলো হবে আর কি। এটা তাহলে আমি যেটা করব অনলাইনে তোমার ওইগুলোকে আবার করব, যারা অফলাইনে করে তাদের জন্য রিভিশন হবে। আর তার সাথে সাথে আমাদের ওই এবারে এর আগের যে জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে কিছু কিছু তোমার ডিসকাশন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। এখনো পরীক্ষার ডেট টেট কাজও কিছু দেয়নি তো? না স্যার। হ্যাঁ, হুম। পরীক্ষার ডেট দেয়নি মানে একটু সময় পাওয়া যাবে। হ্যাঁ, তোমার মানে মানে আমরা আশা করছি ঠিক সময়ে সব জিনিসগুলোকে শেষ টেস্ট করে দিতে পারবো। মানে অনলাইনে পুরোটাকে একবার করে দেওয়া হলো, আর যারা অফলাইন করছে তাদের অনেকটা পার্টি হচ্ছে তোমার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এই করে কিন্তু আমরা একটুখানি বেশি সময় নেব না, কেননা আমাদের ওই পরীক্ষার ডেট বলছে না ঠিক আছে, কিন্তু হুট করে বলে দেবে। তাহলে আমাদের মোটামুটি ভাবে হয়তো জানুয়ারি মাসে না হলেও ওই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে টার্গেট রাখতে হবে সিলেবাসটাকে শেষ করে দেওয়া। হ্যাঁ, ওই মোটামুটি খানাস্টেক ক্লাসের মতো লাগবে। আর মানে ধরো 4টে যদি তোমার রেডক্সে হয়, 4টে কন্ডাক্টেন্সে হয়, তো সপ্তাহে 2টো করে ক্লাস নিলে তোমার 1 মাসের মধ্যে পুরো জিনিসটা গুটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। কিন্তু 1 মাস তো অতখানি সময় পাবো না আমি, কেননা ফেব্রুয়ারি 20 পর্যন্ত ওয়েট করলে হবে না। আমি আরো কয়েকটা ক্লাস বেশি নিয়ে ওই টার্গেট রাখতে হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জিনিসটাকে করে নিয়ে তারপরে কিছুটা রিভিশন করানো, কিছু 2-1টা পরীক্ষা নেওয়া, হ্যাঁ, কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ডিসকাস করা, এইগুলো একটু ভালো করে করতে হবে পরীক্ষায় ভালো করার জন্য। সেগুলো আমরা অনেকটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে?